আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আহ আজকে আমরা মানসিক দক্ষতার উপর রিভিশন ক্লাস করব। আর এই মানসিক দক্ষতার যে রিভিশন ক্লাসটা হবে, আহ, আমি মোট 3টা ধাপে আসলে ক্লাসটা নেওয়ার চিন্তা ভাবনা করেছি। তো মিনিমাম 2টা ধাপে ক্লাসটা নিব। আজকে আমি মানসিক দক্ষতার একটা পার্ট করাবো, মানে কিছু পার্ট করাবো, পরে আবার মানে আগামীকালকে আর বাকি পার্টটা করাই দিব, কোনো সমস্যা নাই। তো আগামীকালকে সম্ভবত ক্লাসটা আমি নিব দুপুর 11টার এইদিকে, 11টা থেকে 12টার মধ্যে ইনশাল্লাহ ক্লাসটা নেবো। 12টার এইদিকে নিব, দুপুর 12টায় বলে রাখলাম, দুপুর 12টায় ইনশাল্লাহ ক্লাসটা নেবো আগামীকালকে। তো আজকে যে মানসিক দক্ষতার যে পার্টগুলো ক্লাস নিব, সেটার মধ্যে আমার এই ক্লাসগুলা বলেই দেই। আমার জানেন আপনারা যে বেসিক টু ম্যাজিক ম্যাথ যে বইটা আছে, এর মধ্যে মেন্টাল অ্যাবিলিটি এবং মানে গাণিতিক যুক্তি এবং মানসিক দক্ষতা দুটাই আছে। তো এর মানসিক দক্ষতার যে পার্টটা আছে সেখান থেকে আমি ক্লাসগুলো নিব। তো ঠিক আছে, আপনারা সবাই জয়েন করেন, আমরা স্টার্ট করে দেই। এবং এখানে বিগত সালে যেগুলো বিসিএস এ বিশেষ করে আসছে, সেই কোশ্চেন গুলাই, যেমন এই যে 44তম বিসিএস এ আসছে, 37 বিসিএস এ আসছে, 30তম বিসিএস এ আসছে, 38 এবং 17 বিসিএস এ আসছে, এই কোশ্চেন গুলাই আমরা আসলে আজকে আলাপ আলোচনা করব। যেহেতু বিসিএস আমাদের পরীক্ষা একবারই চলে আসছে, লাস্ট মুহূর্তে আমরা একটু রিভিশন দিয়ে রাখি। তো সবাই তো ক্লিয়ার? সবাই যদি রেডি থাকেন, রেডি কথাটা বলে দেন, আমরা স্টার্ট করে দেই। সবাই কি আমরা রেডি আছি? সবাই কি আমরা রেডি আছি? আর উই রেডি? সেই কোশ্চেন গুলাই, ওকে, ঠিক আছে। শেষ মুহূর্তে আমরা এই প্রস্তুতিটা নিয়ে নিব। তো আমি প্রথমেই বলে রাখি, এটা সম্পর্কে আমি অনেকবারই আলাপ আলোচনা করেছি। একটা কথা, সেটা হচ্ছে দিনবারের অঙ্ক করতে গেলে একটা বিষয় মনে রাখতে হয়। প্রথম যে বিষয়টা মনে রাখতে হয় সেটা হচ্ছে 7 দিনে যেহেতু 1 সপ্তাহ, কোনো একটা দিন, মনে করেন আজকে শুক্রবার দেওয়া আছে, বলেছে 120 দিন পরে কি বার হবে, তাহলে যতদিন পরে কথাটা বলবে সেটাকে আমরা 7 দিয়ে ভাগ করে দিব। সিম্পলি 7 দিয়ে ভাগ করে দিব, আমাদের কাজ শেষ। কিভাবে ভাগ করলে কাজ শেষ হবে? যদি 7-এর গুণিতক হয় তাহলে তো মানে শুক্রবার হলে সেটা শুক্রবারই হবে। যেমন আজকে থেকে 7 দিন পরে শুক্রবার, সাথে দ্বিগুণ মানে 14 দিন পরেও শুক্রবার, 3 সাথে 21, 21 দিন পরে শুক্রবার, 4 সাথে 28, 28 দিন পরে শুক্রবার। যদি গুণিতক না হয় তাহলে আমরা 7 দিয়ে ভাগ করলে, যেমন এখানে পাচ্ছি যে 7 একে 7, আর এখানে বিয়োগ করলে 5 শূন্য, যেহেতু 7 সাথে 49, এখানে ভাগশেষ আমরা 1 পাচ্ছি। এই ভাগশেষ যত পাবো সেটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। যদি ভাগশেষ না থাকতো, যদি 0 থাকতো, যদি পুরোপুরি বিভাজ্য হয়ে যাইতো, তাহলে অ্যান্সার হতো শুক্রবার। যেহেতু এখানে ভাগশেষ আছে, অর্থাৎ যেহেতু ভাগশেষ এখানে 1 আছে, আমাদেরকে মনে রাখতে হবে আমাদের শুক্রবারের একদিন পরে আমাদের অ্যান্সারটা হবে। তার মানে শুক্রবার প্লাস 1, শুক্রবারের পরের দিন হচ্ছে আমাদের হচ্ছে শনিবার। তার মানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে শনিবার। ক্লিয়ার? যদি 2 থাকতো অবশিষ্ট, তাহলে রবিবার হইতো, যদি 3 থাকতো তাহলে সোমবার হইতো। এইভাবে করে আমরা আসলে অঙ্কগুলা করি। ওকে, আমরা আরো একটা প্র্যাকটিস করি। যেমন বলেছি আজ হচ্ছে শনিবার, 202 দিন পরে কি বার হবে? তাহলে 202 কে আমরা কত দিয়ে ভাগ করব? 7 দিয়ে ভাগ করব। আমাদের টার্গেট হচ্ছে 7 দিয়ে ভাগ করা। 7 দ্বিগুণে 14, তাহলে এখানে আস্তে আস্তে 6 2, তাহলে আমরা পাচ্ছি 7 7 49, 7 8 হচ্ছে 56। 56 যদি করি তাহলে বিয়োগ করলে আমরা পাচ্ছি 6। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি, যেহেতু ভাগশেষ এখানে 6 আসছে, ডেফিনেটলি আমাদের শনিবারের 6 দিন পরটা আমাদের অ্যান্সার হবে। আমরা জানি শনিবারের সাথে 6 যদি আমরা যোগ করি, তাহলে শনির পরে একদিন পরে হচ্ছে রবিবার, 2 দিন পরে সোম, 3 দিন পরে মঙ্গল, 4 দিন পরে বুধ, 5 দিন পরে বৃহস্পতি, 6 দিন পরে শুক্রবার হবে। অথবা কেউ যদি আরেকটু বুদ্ধিমান হয়, এভাবে করেও চিন্তা করতে পারে যে শনিবারের সাথে 7 দিন যোগ করলে শনিবার হয়, তাহলে 6 দিন যোগ করলে আসলে শুক্রবার হবে। কারণ 7 দিন পর পর যেহেতু সেম বার থাকে। ঠিক আছে, যেহেতু 7 দিন পর পর সেম বার থাকে, তাহলে 7 যোগ করলে তো শনিবারই হবে, তাহলে 6 যোগ করলে আসলে শুক্রবার হবে। তো আসেন আমরা একটা বিসিএস এ আসা কোশ্চেন করে ফেলি। 41তম বিসিএস এ আসা কোশ্চেন বলেছে, যদি মাসের দ্বিতীয় দিন সোমবার হয়, মানে মাসের 2 তারিখ সোমবার আছে, তাহলে 18তম দিন কি বার হবে? তাহলে 2 তারিখ 18 তারিখ এর মধ্যে ডিফারেন্স কত? তাহলে 18 - 2 মানে হচ্ছে 16 দিন পরের কথা জিজ্ঞেস করছে। 16 দিন পরের কথা জিজ্ঞেস করছে। তাহলে সোমবার দেওয়া ছিল, তাহলে 16 দিন পরে কি বার হবে? তাহলে 16 কে আমি যদি 7 দিয়ে ভাগ করি, 7 দ্বিগুণে হচ্ছে 14, তাহলে অবশিষ্ট থাকে 2। 2 অবশিষ্ট থাকা মানে সোমবারের সাথে 2 যোগ হবে। আমরা জানি সোমবারের সাথে 2 যোগ হলে, সোমবারের সাথে 1 যোগ হলে মঙ্গল, 2 যোগ হলে বুধবার হবে আমাদের অ্যান্সার। সবাই ক্লিয়ার? বুঝেছি? ডেফিনেটলি আমাদের কিন্তু বুধবার হবে অ্যান্সার। সবাই বুঝেছি?
ওকে, ডেফিনেটলি সুন্দর সুন্দর সুন্দর, আমরা সবাই বুঝেছি, সবাই পেরে গেছি, কোনো প্যারা নাই। আচ্ছা, আজ বলেছে আজ যদি সোমবার হয়, আচ্ছা এটা তো বিসিএস এ আসে নাই, বিসিএস এ আসা কোশ্চেন গুলোই করি। 44তম বিসিএস এ কি কোশ্চেন আসছে, হ্যাঁ এইগুলো থেকে আপনারা আরেকটু জিনিসগুলা খেয়াল করতে পারবেন। 44তম বিসিএস এর এই কোশ্চেনটা একটু খেয়াল করেন এবং অ্যান্সার করেন। সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করেন তো, দেখেন তো পারেন কিনা। বলছে 2018 সালের 12 জানুয়ারি আমাদের শুক্রবার হলে ওই বছরের 17 জানুয়ারি কি বার হবে। একটু সবাই সবাই একটু কমেন্ট করেন দেখি। আমার বেসিক টু ম্যাজিক ম্যাথ বই থেকে সব দেওয়া হয়েছে এবং নাম্বারগুলোও কিন্তু বেসিক টু ম্যাজিক ম্যাথ বইয়েরই নাম্বার, মানে এই কোশ্চেনের নাম্বারগুলো, সেজন্য কোশ্চেনের নাম্বারগুলো আমি চেঞ্জ করি নাই। কারণ যাদের বেসিক টু ম্যাজিক ম্যাথ বইটা আছে উল্টায় দেখতে পারেন, যেমন এই কোশ্চেনটা হচ্ছে 9 নাম্বার কোশ্চেন, ঠিক আছে, এই কোশ্চেনটা হচ্ছে আমাদের 9 নাম্বার কোশ্চেন। এবং সুন্দর মতো করে কিন্তু এখানে আমি ব্যাখ্যা সহ দিয়ে দিছি, ব্যাখ্যা সহ কিন্তু এখানে আমি দিয়ে দিছি, তাহলে বুঝতে একেবারেই সুবিধা হয়। আচ্ছা একটা জিনিস খেয়াল করেন, এইখানে আমরা প্রথম থেকে আমি যদি বলি এই অঙ্কটা করার সিস্টেমটা কি হবে, যে 2018 সালের আমার বলছে 12 জানুয়ারি, 12 জানুয়ারি হচ্ছে শুক্রবার, একই বছরে 17 মার্চ কি বার। প্রথম যেই জিনিসটা আমাকে খেয়াল রাখতে হবে, আমি যদি একই মাস থেকে মনে করেন 12 জানুয়ারি ছিল, 12 জানুয়ারি থেকে আমি যদি 12 ফেব্রুয়ারি পর্যন্ত যদি যেতে চাই, প্রথমে 12 জানুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত যেতে চাই, আপনারা এখানে বলতে পারবেন এখানে, এখানে 12 জানুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত, আচ্ছা এই জায়গায় লিখি, এখানে 12 জানুয়ারি থেকে আমি যদি 12 ফেব্রুয়ারি পর্যন্ত যাই, তাহলে এখানে মোট কত দিন আছে কেউ বলতে পারবেন। আমরা জানি যে জানুয়ারি মাস 31 দিনে, তার মানে এখানে মোট 31 দিন থাকবে, এই জায়গায় মোট 31 দিন থাকবে, দেখেন 31 দিন থাকবে। আচ্ছা সেকেন্ড, সেকেন্ড হচ্ছে আমি যদি এইবার, এইবার যদি আমি 12 ফেব্রুয়ারি থেকে, 12 ফেব্রুয়ারি থেকে আমি যদি 12 মার্চ পর্যন্ত যাই, আমরা জানি যে ফেব্রুয়ারি মাস যেহেতু 28 দিনে, তার মানে এখানে 28 দিন থাকবে, এই জায়গায় আমার আসলে 28 দিন থাকে। এরপরে আমি যদি বলি 12 মার্চ থেকে, 12 মার্চ থেকে এবার যদি আমি 17 মার্চ পর্যন্ত যাওয়ার চেষ্টা করি, 17 মার্চ পর্যন্ত যাওয়ার চেষ্টা করি, তাহলে এখানে কত দিন থাকে, 5 দিন থাকে। হ্যাঁ তাহলে আমাদের টোটাল কত দিন থাকতেছে, তাহলে 9 আর 5-এ হচ্ছে 14, হাতে থাকলো 1, 3 3-এ আমাদের 6, মানে 64 দিন। সবাই কি ক্লিয়ার, বুঝেছি ব্যাপারটা, বুঝলাম, ক্লিয়ার হয়েছি। তার মানে 64 দিন পরে আসলে বিষয়টা ঘটছে। তাহলে আমরা কত দিয়ে ভাগ করব, আমরা 64-কে 7 দিয়ে ভাগ করব। তাহলে যেহেতু 7 7 9 63, আমাদের ভাগশেষ থাকে 1, 1 মানে হচ্ছে একদিন পরে আসলে আমাদের অ্যান্সারটা হবে, শুক্রবারের সাথে একদিন যোগ করলে আমাদের আসলে শনিবার হবে। সবাই কি ক্লিয়ার হয়েছে, এটা কি বুঝলাম, একটা জিনিস জানতে চাই, আমরা কি বুঝলাম, বুঝেছি সবাই। ক্লিয়ার না, ওকে ওকে, ডেফিনেটলি খুবই সুন্দর একটা বিষয়। মানে এখানে কিন্তু মাথায় রাখতে হবে যে ফেব্রুয়ারি মাস তো 28 দিনও হতে পারে, 29 দিনও হতে পারে, যেহেতু 2018 সাল, 18 তো 4 দিয়ে ভাগ যায় না, 18 যেহেতু 4 দিয়ে ভাগ যায় না, এটা লিপিয়ার না, যেহেতু লিপিয়ার না, তার মানে এখানে ফেব্রুয়ারি মাসটা হচ্ছে 28 দিনে, তার মানে 12 ফেব্রুয়ারি, 12 ফেব্রুয়ারি থেকে 12 মার্চে আসলে 28 দিন আছে। আর জানুয়ারি মাস তো আসলে, জানুয়ারি মাস তো আসলে 31 দিনে, তাই 12 জানুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত 31 দিনই আছে। আর 12 মার্চ থেকে আমি যদি 17 মার্চ দিই, তাহলে 5 দিন থাকে, মোট হচ্ছে 64 দিন। ওকে, তাহলে আমাদের টোটাল আসলে 64 দিন পরে আসলে আমরা হিসাব করছি, যেহেতু 64 দিন পরে হিসাব করছি, আমরা জানি 7 9 63, তাহলে অবশিষ্ট থাকে 1। সবাই ক্লিয়ার, বুঝেছি, ওকে, থ্যাংক ইউ, সবাই বুঝেছি। তাহলে এইরকমের কোশ্চেন, আরেকটা কোশ্চেন আসছিল, এই কোশ্চেনটার একটু অ্যান্সার দেন সবাই। 37তম বিসিএস এর কোশ্চেনটা আসছে, কোশ্চেনটা আসছে যে 2009 সালের 28 আগস্ট শুক্রবার ছিল, ওই বছরের 1 অক্টোবর কি বার ছিল, সবাই একটু অ্যান্সার দেন, 1 অক্টোবর কি বার ছিল। আচ্ছা, এটাও এর আগের মতো করেই যদি আমরা চিন্তা করি, যে আমরা প্রথমত, আমি যদি প্রথমে বলি যে 28 আগস্ট থেকে
28 আগস্ট থেকে আমি চলে যাব 28 সেপ্টেম্বর। আগস্টের পরে কি সেপ্টেম্বর, 28 সেপ্টেম্বর পর্যন্ত যাব। এরপরে 28 সেপ্টেম্বর থেকে আমরা চলে যাব হচ্ছে 1 অক্টোবর পর্যন্ত। এইভাবে করে যদি আমরা যাই 1 অক্টোবর পর্যন্ত, তাহলে এটার আমরা যদি হিসাব করি, প্রথমত আমরা জানি যে আগস্ট মাস হচ্ছে 31 দিনে। আগস্ট মাস যেহেতু 31 দিনে, মানে ওই যে মানে জুলাই আর আগস্ট পর পর তো দুটাই 31 দিনে আছে, যেহেতু আগস্ট মাস 31 দিনে, তার মানে এখানে আমাদের 31 দিন থাকবে। আর সেপ্টেম্বরের 28 তারিখ থেকে 1 অক্টোবর পর্যন্ত আমি যদি চিন্তা করি, সেপ্টেম্বর মাস তো 30 দিনে, তাহলে মানে 30 তারিখ পর্যন্ত এখানে 2 দিন আছে, আবার অক্টোবরের 1 তারিখ হইলে তাহলে 3 দিন আছে, এখানে টোটাল 3 দিন আছে। তাহলে টোটালের উপরে এখানে কত দিন? টোটালের উপরে এখানে আসলে 34 দিন আছে। যেহেতু টোটালের উপর 34 দিন আছে, তাহলে আমি 34কে আমরা যদি 7 দিয়ে ভাগ করি, যেহেতু 4 সাথে হচ্ছে 28, তাহলে ভাগশেষ থাকে 6। তাহলে ভাগশেষ 6 থাকলে আমাদের কি হবে? আমরা জানি শুক্রবারের সাথে 6 যোগ করলে আসলে বৃহস্পতিবার হবে। একটু আগে যে বুঝালাম, শুক্রবারের সাথে 7 যোগ করলে যেহেতু শুক্রবার হয়, তাহলে শুক্রবারের সাথে 6 যোগ করলে আসলে আমাদের বৃহস্পতিবার হবে। কথা বুঝছি কি বুঝি নাই? সবাই কি বুঝেছি? ইজ ইট ক্লিয়ার? সবাই কি বুঝেছি? আমরা কি বুঝলাম? মানে ব্যাপারটা হচ্ছে, আগে 28 আগস্ট থেকে আমি 28 সেপ্টেম্বর পর্যন্ত গেলে, যেহেতু আগস্ট মাস 31 দিনে, তার মানে 31 দিন আমাদের আসলে পার হয়ে যাবে, 31 দিন পার হবে। এরপরে 28 সেপ্টেম্বর থেকে আমি যদি সেপ্টেম্বর মাস যেহেতু 30 দিনে, 30 সেপ্টেম্বর পর্যন্ত যাই, তাহলে 2 দিন, আর 1 অক্টোবর আরো 1 দিন, মানে 34 দিন। আমি এখানে একবারই লিখছি যে 28 আগস্ট থেকে 1 অক্টোবর পর্যন্ত 3 দিন আর কি। ঠিক আছে? ওকে, ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, ঠিক আছে। আগে এই টাইপের কোশ্চেনও প্রচন্ড পরিমাণে আসতো, প্রচুর পরিমাণেই আসতো। তো যেমন যেমন মনে করেন 2010 সালের 1 জানুয়ারি শুক্রবার ছিল, এটা 30তম বিসিএস এ আসছে। তাহলে 30তম বিসিএস এ আসছে যে 1 জানুয়ারি যদি শুক্রবার হয়, 31 ডিসেম্বর কি বার হবে? একটু আমাকে কোশ্চেনটার অ্যান্সার দেন। 2010 সালের 1 জানুয়ারি, 2010 সালের 1 জানুয়ারি হচ্ছে আমাদের, মানে পয়লা জানুয়ারি, পয়লা জানুয়ারি হচ্ছে আমাদের শুক্রবার, তাহলে কি বার হবে বলেন? স্যার, জব প্রিপারেশনের বেসিক বেসিক কোর্সে ভর্তি হতে ইচ্ছুক। 15ই মে থেকে একটা বেসিক টু অ্যাডভান্স লেভেলের, ইভেন যারা বিসিএস দিবে তাদের লিখিত ক্লাসগুলো ওখানে আপলোড করে দেওয়া হবে। আর বেসিক শেখার জন্য লাইভ নেওয়া হবে। আর লিখিত নর্মাল যে কোনো পরীক্ষার জন্য আপনি ওই কোর্সে ভর্তি হতে পারেন। একটা মানে বছরের একমাত্র ডিটেইলস কোর্স, যেখানে 100টার উপরে লাইভ ক্লাসই হবে। আবার রেকর্ডিং ক্লাস প্রায় 150টার মতো রেকর্ডিং ক্লাস একত্রিত করে আমার এখানে দিয়ে দেওয়া হবে, যাতে করে বিসিএস লিখিতটাও কভার হয়। অন্যান্য লিখিত তো কভার হবেই। 0132082085 নাম্বারে কল করে ভর্তি হয়ে যেতে পারেন। হ্যাঁ, যে আসলে জিজ্ঞেস করলেন, এই নাম্বারে কল করে ভর্তি হয়ে যেতে পারেন। ওখানেই বিকাশ নাম্বার বলে দিবে, ওখানে করলেই আপনি ভর্তি হয়ে যেতে পারবেন। ঠিক আছে? ওকে, দেখেন একটা জিনিস দেখেন, যে নিয়মটা হচ্ছে এরকম। আগে বলেন তো 2010 সাল লিপিয়ার কিনা, লিপিয়ার কিনা এটা বুঝতে হবে, লিপিয়ার কিনা এটা বুঝতে হবে। যে লিপিয়ার কিনা এটা বোঝার সহজ উপায় হচ্ছে যে লাস্টে যে দুইটা ডিজিট দিয়ে সংখ্যাটা আছে 10, 10 তো 4 দিয়ে ভাগ যায় না, 10 তো 4 দিয়ে ভাগ যাচ্ছে না, মানে নিঃশেষে বিভাজ্য না। যেহেতু 10কে 4 দিয়ে ভাগ করা যায় না, তার মানে এটা লিপিয়ার নয়। তাহলে লিপিয়ার, লিপিয়ার হলে কি হয়, লিপিয়ার না হলে কি হয়? তো লিপিয়ারে আমরা জানি, লিপিয়ারে ফেব্রুয়ারি মাস থাকে 29 দিনে, ফেব্রুয়ারি মাস থাকে হচ্ছে 29 দিনে, এবং বছর হয় হচ্ছে 366 দিনে। আর লিপিয়ার যদি না হয়, নর্মাল বছরগুলা ফেব্রুয়ারি মাস থেকে 28 দিনে, নর্মালি এক বছরে থাকে 365 দিন। এই আর কি বিষয়, তাই না? এগুলো আমরা জানি সবাই, এগুলো মোটামুটি আমাদের জানা আছে। আচ্ছা, আমি যদি এখন বলি যে এই জিনিসটা একটা মনে রাখার একটা বিষয়, যদি লিপিয়ার না থাকে, তাহলে বছরের শুরুর দিন আর শেষের দিন সেম বার হয়। শুরুর দিন আর শেষের দিন সেম বার হয়। শুরুর দিন আর শেষের দিন কি বার হয়? সেম বার হয়। কিরকম? যে 1 জানুয়ারিতে শুরুর দিন শুক্রবার, 31 ডিসেম্বর তো শেষবার, তাহলে ওইটা শুক্রবার হলে এটাও শুক্রবার হবে। রিজন কি? আপনি যদি বলেন যে এটা কি মুখস্থ, এটা কি আসলে মুখস্থ, অ্যান্সার হচ্ছে মুখস্থ না। আপনি একটা জিনিস চিন্তা করেন,
বলেন দেখি, মনে করেন আমি যদি বলি 2000, ভালো করে বুঝেন, 2010 সালের আমি যদি বলি যে 2010 সাল আছে, এইটার জানুয়ারি মাসের 1 তারিখ আছে, আর 2011 সালের আমি যদি বলি জানুয়ারি মাসের 1 তারিখ আছে, তাহলে কতদিন অতিক্রম করলে আমরা 2010 সাল থেকে 2011 সালে যেতে পারবো? আমাদের অ্যান্সার হচ্ছে, আমরা জানি যে এটা যেহেতু লিপিয়ার না 2010 সালটা, তার মানে 365 দিন অতিক্রম করতে হবে। অর্থাৎ আমি যদি তার আগের দিন, মানে এই যে যেই দিন প্রথম শুরু হইলো 2011, তার আগের দিনটাই তো হচ্ছে 2010-এর 31 ডিসেম্বর। 2010-এর 31 ডিসেম্বর তো জাস্ট তার আগের দিন, তাই না? তাহলে 31 ডিসেম্বর হচ্ছে তার আগের দিন, তার মানে এইটা করতে কতদিন পার করতে হবে? 364 দিন। এই 364কে যদি আপনি 7 দিয়ে ভাগ করেন, 5 সাথে কত আসে? 35। এখানে 1 4, 7 দ্বিগুণে কত আসে? 14। কোনো অবশিষ্ট নাই। আমি বলছি অবশিষ্ট না থাকলে কি হবে? এখানে শুক্রবার আছে, তার মানে অ্যান্সারও হবে আমাদের শুক্রবার। কথা কি বুঝছি কি বুঝি নাই? কথা কি বুঝেছি? হ্যাঁ। কোর্স ফি মাত্র 1000 টাকা। ওকে, ঠিক আছে, ক্লিয়ার, বুঝেছি। বুঝলাম কি কাহিনী? বুঝছি, কাহিনী বুঝাইতে পারছি যে এখানে 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত আসলে 364 দিন আছে। কারণ যদি পরের দিন, মানে পরের বছরের ওই প্রথম দিন পর্যন্ত বলতাম, তাহলে 365 দিন পার করতে হইতো। যেহেতু ওই বছরের শেষ দিন পর্যন্ত বলতেছি, তাহলে 364 দিন পার করছে। 364 দিন পার করলে 7 দিয়ে ভাগ করলে কি আসে? এখানে অবশিষ্ট থাকে না। অবশিষ্ট না থাকলে শুক্রবার ছিল, শুক্রবারই থাকবে। যেমন এখানে দেখেন বলছে, সরি, বলছে 1994 সালের 1 ডিসেম্বর বৃহস্পতিবার হলে 1995 সালের ওই তারিখ কি বার হবে? আপনি একটা দেখেন, 1994 সাল আছে, 1 ডিসেম্বরের কথা বলেছে, 1 ডিসেম্বর, আর 1995 সালের 1 ডিসেম্বর। এখানে যেহেতু লিপিয়ারের বিষয় নাই, কারণ 1995 সালের ফেব্রুয়ারি মাস তো লিপিয়ার ছিল না, তার মানে আমরা জানি একই তারিখ পার করতে হইলে এখানে 365 দিন পাড়ি দিতে হবে একই তারিখ পার করতে হইলে। যেমন এর আগে এই কথাটা বলছিলাম, যদি 1 জানুয়ারি থেকে আমাকে 1 জানুয়ারিতে পাড়ি দিতে হইতো, এর আগের কোশ্চেনটাতে দেখেন, আমার যদি বলতো 1 জানুয়ারি 2011 সালের 1 জানুয়ারি, তাহলে 365 দিন পাড়ি দিতে হইতো, কিন্তু না দিয়ে যেহেতু 31 ডিসেম্বর বলছে, তাই 364 দিন পাড়ি দিতে হয়েছে। এখানে তো একই তারিখ বলছে পরের বছরে, তার মানে 365 দিন পাড়ি দিতে হবে। 365 দিন পাড়ি দিলে আমাদের কি হবে? 7 দিয়ে যদি ভাগ করি, 5 সাথে আসবে 35, তার মানে 1 5, 7 দ্বিগুণে আসবে 14, তার মানে অবশিষ্ট থাকে 1। অবশিষ্ট 1 মানে কি? বৃহস্পতিবারের সাথে আমাদের 1 যোগ করে দিতে হবে। ওই যে আগের মতো নিয়ম, বৃহস্পতির সাথে 1 যোগ করলে এটাও হবে, অ্যান্সার হবে শুক্রবার। সবাই কি বুঝেছি? ক্লিয়ার? সবাই বুঝেছি? ক্লিয়ার হয়েছে? পারবো? লিপিয়ার ছিল না সেটা কিভাবে বুঝতে পারবো? আচ্ছা, একটা জিনিস হচ্ছে, লিপিয়ারে যেই যেই সালটা, আমি একটু বলে রাখি, লিপিয়ারে যেই মাসটা আপনাকে কাউন্ট করতে হবে, যেখানে ফেব্রুয়ারি মাস অতিক্রম করছে, ভালো করে বুঝেন, যে লিপিয়ার আছে হইছে কিনা এটা বুঝতে হইলে আপনাকে 4 দিয়ে ভাগ যায় কিনা সেটা বুঝতে হবে। 4 দিয়ে, শেষ 2টা ডিজিট দিয়ে যে সংখ্যাটা হয় সেটা 4 দিয়ে ভাগ যায় কিনা। যেহেতু 94, মানে আমাকে এখন 94 সালটা দেখবো নাকি 95 সালটা দেখবো? আপনাকে দেখতে হবে যে এইখান থেকে এইখানকার মধ্যে ফেব্রুয়ারি মাসটা 94 এর নাকি 95 এর। দেখেন 94 তো ডিসেম্বর শুরু করছে, তারপরে 95 এর জানুয়ারি ফেব্রুয়ারি পাস করে, তারপরে 95 এর আসলে ডিসেম্বর পর্যন্ত গেছে। তার মানে অবভিয়াসলি আমাকে দেখতে হবে 95 এর ফেব্রুয়ারি মাসটা লিপিয়ার ছিল কিনা। 95 এর ফেব্রুয়ারি মাস তো লিপিয়ার হওয়ার কোনো চান্সই নাই, কারণ ওটা একটা বিজোড় সংখ্যা, এটা তো 4 দিয়ে ভাগ দেওয়ার কোনো অপশনই নাই। কথা কি বুঝেছেন? তার মানে মানে এটা তো দেখে আমাকে তো এইটা টেস্টই করতে হচ্ছে না, আমি না হলে 4 দিয়ে ভাগ করে 94 কে দেখতাম। 94ও যদিও লিপিয়ার না, সেটাও আমাকে দেখারও দরকার নেই, কারণ আমাকে তো দেখতে হবে 95 এর কথাটা, কারণ 95 এর ফেব্রুয়ারি মাস এখানে অতিক্রম করছে। এই কথা কি বুঝছেন? কথা কি ক্লিয়ার করছেন? ক্লিয়ার হইছেন? কি বললাম বুঝছেন? ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, বলেন, এই কোশ্চেনটার অ্যান্সার দেন। 20 নম্বর কোশ্চেন। এখানে কোশ্চেনটা বলছে যে আগামী পরশুদিন রফিকের জন্মদিন, আগামী পরশুদিন রফিকের জন্মদিন, পরের সপ্তাহে সেই দিনে একটি উৎসব, আজ রবিবার হলে উৎসবের পরের দিন কি? বলেন।
আগামী পরশুদিন রফিকের জন্মদিন, পরের সপ্তাহে সেই দিনে একটা হচ্ছে উৎসব। হ্যাঁ, আর আজ রবিবার হলে উৎসবের পরের দিন কি? কি হবে? অ্যান্সার বলেন। পারবেন? সহজ। ওকে, আগামী পরশুদিন হচ্ছে রফিকের জন্মদিন। হ্যাঁ, পরের সপ্তাহে সেই দিনে একটা হচ্ছে উৎসব। আজ রবিবার, তাহলে দেখেন আজকে হচ্ছে রবিবার, তাহলে রবিবার পরশুদিন বলছে যে জন্মদিন, তাহলে রবিবারের পরশুদিন মানে কি? রবিবার, সোমবার, মঙ্গলবার, তার মানে মঙ্গলবার জন্মদিন। এবং মঙ্গলবারটা যদি জন্মদিন হয়, বলছে পরের সপ্তাহে সেই দিনে একটা উৎসব, মানে মঙ্গলবারে একটা উৎসব আছে। বলছে উৎসবের পরের দিন কি বার, তার মঙ্গলবারের পরের দিন কি বার? বুধবার। এই সহজ কথা, কিন্তু ভালো করে বুঝেন ব্যাপারটা, আবার ভালো করে বুঝেন। বলছে আগামী পরশুদিন রফিকের জন্মদিন, আজকে কিন্তু রবিবার, তাহলে রবিবার, রবিবার থেকে আগামী পরশুদিন যদি বলি, রবিবারের পরের দিন তো সোমবার, পরশুদিন বললে কি বার হবে? মঙ্গলবার। তাহলে মঙ্গলবার কার জন্মদিন? রফিকের জন্মদিন। আগামী সপ্তাহে ওই দিনই আবার উৎসব, তার মানে উৎসবটাও মঙ্গলবারে। এখন উৎসবের পরের দিন তাহলে কি বার হচ্ছে? বুধবার। ক্লিয়ার? বুঝা গেছে? তার মানে অ্যান্সারটা কি হবে? অ্যান্সার হবে হচ্ছে বুধবার। সবাই ক্লিয়ার? বুঝেছি? হুম, ঠিক আছে। এগুলো নর্মাল টাইপের কোশ্চেন, যে 17 দিন আগে আব্দুর রহিম বলেছিল তার জন্মদিন হচ্ছে আগামীকাল। আজ 23 তারিখ হলে, আজ 23 তারিখ হলে আহ 23 তারিখ হলে জন্মদিন কোন তারিখে ছিল? জন্মদিন কোন তারিখে ছিল বলেন? এটা তো তারিখের কথা, বারের কথা আসে নাই। বলেন। 23 তারিখ থেকে 17 দিন বাদ দেন, মানে 17, 23, আজকে যেহেতু 23 তারিখ, 17 দিন আগে রহিম বলেছিল তার জন্মদিন আগামীকাল। আগে 17 দিন বাদ দেন, 17 দিন বাদ দিলে কি আসবে? আমাদের আসতেছে এখানে 6, এখানে আসতেছে 6, তার মানে সে 6 তারিখ বলেছিল আগামীকাল। তার মানে কত তারিখ বলেন? অ্যান্সার কত তারিখ? ধুমধাম। অ্যান্সার হচ্ছে 7 তারিখ। মানে সে আসলে 6 তারিখে বলেছিল ওর জন্মদিন আগামীকাল, তার মানে কয় তারিখ হবে? 7 তারিখ হবে। রাইট? বুঝেছি? ওকে, ঠিক আছে। তো এই টাইপের কোশ্চেন, কোশ্চেন আসলে পারা যাবে নাকি? আর একটু দেখি। হ্যাঁ, এরকম কোশ্চেন এগুলো যেগুলো আছে এগুলো একই টাইপেরই কোশ্চেন। আচ্ছা, এবার আরেকটা জায়গায় চলে যাই, একটা হচ্ছে সিরিজ সম্পন্নকরণে চলে যাই। আপনাদের সিরিজ সম্পন্নকরণ প্রতিবার আসে, বিসিএস এ যেগুলো কোশ্চেন আসছে সেগুলো একটু প্র্যাকটিস করি। যেমন 45তম বিসিএস এ আসছে, কি আসছে? 1-এর পরে 2, 2-এর পরে 4, 4-এর পরে 7, 7-এর পরে 11। আচ্ছা, আগে একটু বলে নি, আপনাদের কি কারো কোনো প্রবলেম আছে? এই ইয়াতে কি ক্লিয়ার হয়েছেন? এটা আগে বলে নেন। এটা কি সবাই ক্লিয়ার হয়েছেন যে কি করতে হবে? সবাই কি ক্লিয়ার হয়েছেন, নাকি কোনো কিছু নিয়ে কোশ্চেন আছে? মানে এই যে দিনবার নির্ণয় নিয়ে, দিনবার নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে কিনা? সবাই কি ক্লিয়ার দিনবার নিয়ে? দিনবারের বিষয়টা ক্লিয়ার কিনা? ওকে, ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। আমি বলছি যে আপনাদেরকে 2টা স্টেপে আমি সবগুলোই একবার রিভিশন দিয়ে দিব, কারণ আজকে আজকে একটু দিয়ে দেই, আমি আগামীকালকে 12টার দিকে বাকিগুলো দিয়ে দিব। মানে ইয়াটা মেন্টাল অ্যাবিলিটিটা রিভিশন হয়ে যায়, বিগত সালে আসা কোশ্চেন গুলো করলে রিভিশন হয়ে যাবে। যেমন আজকে সিরিজ সম্পন্নকরণ আর একটা পার্ট পারলে করাবো, কালকে আবার কোডিং ডিকোডিং আছে, তারপরে দিক নির্ণয় আছে, ঘড়ির কাটার অঙ্ক আছে, তাই না? ওই টাইপের অঙ্কগুলো আছে। হ্যাঁ, না কালকে, আগামীকালকে রাত 12টায় করাবো। ওই সরি, দুপুর 12টায়, দুপুর 12টায় করাবো।
দুপুর 12টায় হচ্ছে বাকি পার্টটা করাবো। আসেন 45তম বিসিএস এর কোশ্চেন দেখেন যে 1 2 তারপরে হচ্ছে 7 11 এর পরের সংখ্যাটা কত? 1-এর পরে 2, তারপরে আছে 4, তারপরে আছে 7। তার মানে কি 1 আর 2 মানে এখানে 1 বেড়েছে, 2-এর পরে 4 তার মানে 2 বেড়েছে, 4-এর পরে 7 মানে 3 বেড়েছে, 7-এর পরে 11 মানে 4 বেড়েছে। এর পরের সংখ্যাটা কত হবে? তাহলে ডেফিনেটলি এবার আমাদের কত বাড়বে? 5 বাড়বে। তাহলে 11-এর সাথে আমরা 5 যোগ করে দিব, 11 আর 5 যোগ করলে আমাদের হবে কত? 16। তার মানে ডেফিনেটলি আমাদের 16 হবে, তাই না? এই টাইপের কোশ্চেন, রাইট? হ্যাঁ, ঘড়ির কাঁটা তো দিবই, কালকেই পেয়ে যাবেন, সমস্যা নেই। আচ্ছা, এখানে বলছে 4 6 10 18। তাহলে এখানে আমাদের 2 ডিফারেন্স আছে, এখানে 4 ডিফারেন্স, এখানে 8 ডিফারেন্স। তার মানে 2-এর পরে 4, 4-এর পরে 8 ডিফারেন্স আছে। আমরা বুঝতেই পারতেছি ডিফারেন্সটা কি হচ্ছে। 37তম লিখিততে আসছে। আপনারা মনে রাখবেন বিসিএস মেন্টাল অ্যাবিলিটির যেগুলো লিখিতর কোশ্চেন অনেকগুলো আছে যেগুলো প্রিলির জন্য খুবই ইম্পর্টেন্ট। সেই জন্য আমার যে মেন্টাল অ্যাবিলিটি বইটা আছে সেইটা, আপনি মেন্টাল অ্যাবিলিটির শুধু আলাদা বই আমি এখানে করি নাই, কারণ প্রিলির জন্য আপনারা একটা বই নিলেই যাতে হয়, সেই জন্যই কিন্তু বেসিক টু ম্যাজিক ম্যাথ বইটা। বেসিক টু ম্যাজিক ম্যাথটা গাণিতিক যুক্তি এবং মানসিক দক্ষতা একসাথেই কভার করে। মানসিক দক্ষতাটাতে যেগুলো যেগুলো মানে প্রিলির জন্য দরকার, রিটেনের যেই পার্টটাও প্রিলির দরকার সেইটুকু কিন্তু এখানে আনা হয়েছে। যেমন 37তম বিসিএস লিখিততে আসছিল এটা। তার মানে ডেফিনেটলি আমরা বুঝতেছি 2-এর পরে 4, আরে 2-এর পরে যেহেতু 4, 4-এর পরে 8, এইবার ডিফারেন্সটা হবে মানে 2-এর দ্বিগুণ 4, 4-এর দ্বিগুণ 8, এইবার ডিফারেন্স অবশ্যই 16 হবে। তার মানে আমাদের 18-র সাথে আমরা যদি 16 যোগ করি, তাহলে 18 আর 16 যোগ করলে আমাদের 34 হবে। তার মানে এটার অ্যান্সারটা কি হবে? এটার অ্যান্সার কিন্তু হবে 34, রাইট? খুব সুন্দর। এবার 30তম বিসিএস এ আসা কোশ্চেন, এটার একটু অ্যান্সার করেন। কি বলছে? 10-এর পরে আসছে 22, তারপরে 46, তারপরে হচ্ছে 94। তাহলে এখানে ডিফারেন্স কত আছে? এখানে ডিফারেন্স আছে 12। এখানে ডিফারেন্স কত আছে? ডিফারেন্স বিয়োগ করলে কত আসে? 24। এখানে ডিফারেন্স কত? 94 থেকে যদি আমরা 46 বিয়োগ করি তাহলে পাচ্ছি হচ্ছে আমরা 48। তার মানে এখানে ডিফারেন্স হচ্ছে 48। বলছে পরের সংখ্যাটি কত হবে? তার মানে ডিফারেন্স হচ্ছে দ্বিগুণ হচ্ছে, একবার 12, তারপরে 24, তারপরে 48, 48-এর দ্বিগুণ হচ্ছে 96। তার মানে ডিফারেন্সটা হইলো 96। লাস্ট সংখ্যা যেহেতু 94 ছিল, তাহলে 94 সাথে 96 যোগ করলে এখানে 0, আর এখানে 9 9 18 আর 1 19, মানে 190 হবে আমাদের অ্যান্সার, রাইট? বুঝেছি? ঠিক আছে, ওকে। স্যার বইটার দাম কত? বইটার লাইব্রেরি ভেদে 620 থেকে 650 টাকা নেয় লাইব্রেরিতে। লাইব্রেরিতে খোঁজ নিয়ে দেখে দেখে শুনে বইটা নিয়েন। আচ্ছা, 12তম বিসিএস এ আসছে 8, তারপরে 11, তারপরে 17, 29 আর 53। তার মানে এখানে ডিফারেন্স আছে 3, এখানে ডিফারেন্স আছে আমাদের হচ্ছে 6, এখানে ডিফারেন্স আছে 12, এখানে ডিফারেন্স আছে আমাদের 24। তাহলে ডেফিনেটলি এবারকার ডিফারেন্স হবে হচ্ছে পরবর্তী সংখ্যা, মানে ডিফারেন্স এবার হবে আমাদের হচ্ছে 48। তাহলে 53-এর সাথে 48 যদি আমরা যোগ করি তাহলে পেয়ে যাব যে 1, এখানে পেয়ে যাচ্ছি 101। তার মানে আমাদের অ্যান্সার হবে 101। ঠিক আছে, ওকে। আচ্ছা আচ্ছা, আহ বলছে জৈব রসায়নের ক্লাস কখন? জৈব রসায়নের ক্লাস তো 9টায় হয়, তাই না? আচ্ছা, 1, তারপরে 2, তারপরে 3। আচ্ছা, আমরা যদি একটু ডিফারেন্স হিসাব করি, ডিফারেন্স হিসাব করলে এখানে দেখবো ডিফারেন্স 1, তারপরে ডিফারেন্স 1, তারপরে ডিফারেন্স 2। তার মানে এইখানে ডিফারেন্সের বিষয় না, এখানে কিসের বিষয়? এটা হচ্ছে ফিবোনাক্কি ধারার বিষয়, তাই না? এটা কিসের বিষয়? ফিবোনাক্কি বা ফিবোনাচ্চি, ফিবোনাক্কি বা ফিবোনাচ্চি ধারা। যে 1 আর 2 যোগ করলে আমরা পাবো 3, আবার 2 আর 3 যোগ করলে আমরা পাবো 5, আবার 3 আর 5 যোগ করলে আমরা পাবো 8, আবার 5 আর 8 যোগ করলে আমরা পাবো 13, 8 আর 13 যোগ করলে আমরা পাবো 21, 13 আর 21 যোগ করলে আমরা পাবো 34। তাহলে ডেফিনেটলি তারপরে ধারাটির পরের সংখ্যা হবে 21 আর 21 আর যদি আমরা 34 যোগ করি, 21 আর 34 যোগ করলে আমরা পাবো হচ্ছে 55। তার মানে ধারাটার পরের সংখ্যাটা হচ্ছে 55। এটাকে বলি আমরা ফিবোনাচ্চি ধারা বা ফিবোনাক্কি ধারা। ফিবোনাক্কি ধারা অনেক ভাবে করেই শুরু করা যায়। যেমন এইটা নরমালি কিছু বলে দেওয়া না থাকলে 0 থেকে শুরু করতে হয়, 0 থেকে শুরু হয়।
মানে জিরোর পরে 1 থাকে, 0 আর 1 যোগ করলে 1 হয়, 1 আর 1 যোগ করলে 2 হয়, 1 আর 2 যোগ করলে 3 হয়, 2 আর 3 যোগ করলে 5 হয়, 3 আর 5 যোগ করলে 8 হয়, 8 আর 5 যোগ করলে 13 হয়, এই দুটো যোগ করলে 21 হয়, এই দুটো যোগ করলে আমাদের 34 হয়। এইভাবে করে আগাতে থাকে। নর্মালি কিছু বলে দেওয়া না থাকলে 0 থেকে স্টার্ট হয়। ঠিক আছে, এটাকেই বলি আমরা ফিবোনাচ্চি বা ফিবোনাক্কি ধারা। দুটাই দুটাই উচ্চারণ আছে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ওকে। আচ্ছা, 44তম বিসিএস এ আসছিল, খুবই সহজ একটা কোশ্চেন, আবার ওই একই কোশ্চেন অ্যাকচুয়ালি। 2 আর 3, 3 আর 5 যোগ করলে 8, 5 আর 8 যোগ করলে 13, 8 আর 13 যোগ করলে 21, আর 13 আর 21 যোগ করলে আমাদের আসলে 34, তাই না? এগুলো কিন্তু আলটিমেটলি খুবই ইজি সংখ্যা, ইজি ইজি কোশ্চেন। ফিবোনাক্কি ধারা, আবার ওই ফিবোনাক্কি ধারা এখানে 3 থেকে শুরু হয়েছে। তাহলে ফিবোনাক্কি ধারা কিন্তু আমরা ওই যে আমি আপনাদেরকে যেদিন সেটের অঙ্ক করাইলাম, সেটের অঙ্কেও কিন্তু ফিবোনাক্কি ধারার অঙ্ক আসছিল, তাই না? তাহলে ফিবোনাক্কি একটা বিসিএস এ খুব মানে পছন্দের একটা ধারা। ফিবোনাক্কি ধারাটা বিসিএস এর জন্য খুবই পছন্দের একটা ধারা, সেটের মধ্যেও কিন্তু সেই ফিবোনাক্কি ধারা আসছিল। ওকে, ঠিক আছে। এখন দেখেন এখানে 9, তারপরে 36, তারপরে 81, তারপরে 144, এগুলো সবগুলাকে আপনার দেখলেই মনে পড়তে হবে যে 3-এর বর্গ, 3 গুণন 3 করলে আসলে 9 পাওয়া যায়, 6 আর 6 গুণ করলে আসলে 36 পাওয়া যায়, 9 আর 9 গুণ করলে আসলে 81 পাওয়া যায়, 12 আর 12 গুণ করলে আসলে 144 পাওয়া যায়। তার মানে এরা আসলে বর্গ সংখ্যা। একটা 3-এর বর্গ, একটা 6-এর বর্গ, একটা 9-এর বর্গ, একটা 12-এর বর্গ। ডেফিনেটলি এইবারকার কতর বর্গ হবে? দেখেন 3-এর পরে 6, তারপরে 9, তারপরে 12, মানে 3 3 করে বাড়তেছে। তা 3-এর পরে 6, তারপরে 9, তারপরে 12 হইলে এবার 15-এর বর্গ হবে। 15-এর বর্গ মানে 15 গুণন 15 মানে 225 হবে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সারটা হবে 225, রাইট? বোঝা গেছে? না 169 হবে না। 169 কিভাবে হবে? কারণ মানে 3, তারপরে 6, তারপরে 9, তারপরে 12, এইবার তো 15 হবে, এবার তো 13-এর বর্গ হবে না, তাই না? 3 3 করে বাড়তেছে। স্যার বিসিএস প্রিলিমিনারির জন্য কোন বইটা কিনবো? বিসিএস প্রিলির জন্য, ম্যাথের জন্য বেসিক টু ম্যাজিক ম্যাথ কিনবেন। আর প্রিলি যদি আপনি 47তম প্রিলির জন্য প্রিপারেশন নিতে থাকেন, ম্যাথ বইটা নিতে থাকেন, আর অন্যান্য বইগুলো আপনাদের জন্য চলে আসতেছে সামনে 47-এর জন্য। ওকে, ঠিক আছে। এখানে দেখেন 3, তারপরে 9, তারপরে আছে 27, তারপরে 81। একটা জিনিস দেখেন, 3-এর 3 গুণ করলে কিন্তু 9 হয়, তাকে 3 দিয়ে গুণ করলে কিন্তু 27 হয়, 27-কে 3 দিয়ে গুণ করলে কিন্তু 81 হয়। তার মানে ডেফিনেটলি এর পরের সংখ্যা 3 দিয়ে গুণ হবে। তার মানে 81-কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো 243। তার মানে আমরা এখান থেকে পাইলাম হচ্ছে 243। ক্লিয়ার? বোঝা গেছে? আমরা অবশ্যই পাবো এখানে 243, রাইট? সুন্দর। বলেন কি অবস্থা এটার? এটা এটা কি হতে পারে বলেন? এটা আমাদের আমাদের হচ্ছে 37 নাম্বার কোশ্চেন, আমাদের সিরিজের 37 নাম্বার কোশ্চেন। বলেন বলেন বলেন। এই ধরনের কোশ্চেন, মানে এই ধরনের কোশ্চেন আপনার যদি আসে, এই লিখিতর কোশ্চেন, আপনি দেখবেন যে বিসিএস মেন্টাল অ্যাবিলিটির যে লিখিতর কোশ্চেন থাকে, হ্যাঁ, সেই কোশ্চেনগুলো কিন্তু তুলনামূলক একটু জটিল টাইপের থাকে। প্রিলিতে এই টাইপের কোশ্চেন কম দেওয়া থাকে, একবারে নর্মাল যেগুলো অঙ্ক করতেছিলাম সেরকম থাকে। এখানে যে কাহিনীটা ঘটছে, এখানে দেখেন 2-কে যদি আপনি 3 দিয়ে গুণ করেন তাহলে 6 পাবেন, কিন্তু 6-কে 2 দিয়ে গুণ করলে 12 পাবেন। আবার 12-কে 3 দিয়ে গুণ করলে 36 পাবেন। আবার 36-কে 2 দিয়ে গুণ করলে 72 পাবেন। কথাটা বুঝছেন? যে একবার 3 দিয়ে গুণ, একবার 2 দিয়ে গুণ, আবার 3 দিয়ে গুণ, আবার 2 দিয়ে গুণ। তার মানে এইবার আবার কয় দিয়ে গুণ হবে? এইবার আবার আমাদের 3 দিয়ে গুণ হবে। তার মানে 72-কে আমরা যদি 3 দিয়ে গুণ করি তাহলে আসবে 3 দুগুণে 6, 3 সাথে হচ্ছে 21, মানে 216। আমাদের অ্যান্সার হবে 216। কথা কি বোঝা গেছে? মানে একবার 3 দিয়ে গুণ, একবার 2 দিয়ে গুণ, একবার 3 দিয়ে গুণ, একবার 2 দিয়ে গুণ। কথা কি বুঝেছি?
মেন্টাল অ্যাবিলিটির এই কোশ্চেন গুলা যেগুলো বিশেষ করে বিসিএস রিটেন থেকে যেটা দেওয়া হয় সেগুলো কিন্তু এইরকম টাইপের, মানে দেখা যায় যে অনেক সময় এইটা এইটা ধারা মিল মিল হয়েছে, মাঝখানে মাঝখানে ধারাগুলো মিল খায় নাই। এই কোশ্চেন গুলা কিন্তু মাঝে মাঝে এখান থেকেও আপনাদের আসলে লিখিত থেকেও কিন্তু প্রিলিতে কোশ্চেন চলে আসে। সবাই সবাই বুঝেছেন? এগুলো দেখলেও প্রিপারেশন কিন্তু রাখতে হবে। দেখেন এই কোশ্চেনটা দেখেন তো, এটা এটা কি হইতে পারে? বলেন। এটা কি অবস্থা? এখানে খেয়াল করেন, এটা তো 2 গুণ আছে, এটা কয় গুণ? 4 গুণ। এটা আছে হচ্ছে 4 গুণ। এটা কয় গুণ? 6 8 48, মানে এটা হচ্ছে 6 গুণ। এটা কয় গুণ? তাহলে এটা 2 গুণ, এটা 4 গুণ, এটা 6 গুণ, এটা মনে হয় 8 গুণ হবে। আমরা একটু চেক করে দেখি। 384 কে আমরা যদি 8 দিয়ে গুণ করি তাহলে 4 8 আসে, সরি, মানে 48 কে আমরা যদি 8 দিয়ে গুণ করি তাহলে 8 8 আসে 64, হাতে থাকলো হাতে থাকলো 6। আমাদের হচ্ছে 4 8 32, 32 আর 6 হচ্ছে 38, মানে ঠিক আছে 8 গুণ। তার মানে এইবার অবশ্যই এটা কয় গুণ হবে? মানে 2 গুণ হয়েছে, 4 গুণ হয়েছে, 6 গুণ হয়েছে, 8 গুণ হয়েছে, এবার আসলে 10 গুণ হবে। 10 গুণ মানে কি? একে 10 দিয়ে গুণ করলে একটা শূন্য বসবে, তার মানে 3840, মানে 3840 হবে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? বুঝেছি? স্যার ম্যাথ নিউ কোর্স কতদিন ক্লাস চলবে? 4 মাস থেকে 5 মাসের মতো। 100টার বেশি লাইভ ক্লাস হবে, সপ্তাহে 5 দিন করে ক্লাস হবে, রবিবার থেকে বৃহস্পতিবার রাত 9টায়। 15ই মে থেকে ক্লাস শুরু হবে। হ্যাঁ, প্রায় 1000 জনের মতো ভর্তি হয়ে গেছে, 1000 টাকা কোর্স ফি। ওকে, এখন পর্যন্ত আর কি, কারণ 15ই মে থেকে শুরু হবে। এখন ভর্তি হইলেই আপনি আগের আগের কোর্সের রেকর্ডিং ক্লাসগুলো দেখে প্রিপারেশন নিতে পারবেন। মানে সকল সকল পরীক্ষার সকল পরীক্ষার আপনার এমসিকিউ বা পিলি রিলেটেড বেসিক কভার হবে, সকল পরীক্ষার লিখিত কভার হবে। তবে বিসিএস লিখিতর জন্য যেগুলো স্পেশাল লিখিত আছে সেটা রেকর্ডিং পাবেন, সেটা লাইভে হবে না। এগুলো এগুলো লাইভে হবে, এগুলো সবগুলো লাইভে হবে। এই লাইভে মানে এই স্পেশাল কোর্সটা বছরে একবার করেই হয়, বছরে একবার। এইবার মিস করলে আগামী বছর আবার জুন মাসের দিকে পাবেন এই কোর্সটা। এই টাইপের কোর্স আর কি, যেটাতে সবকিছু আছে। ঠিক আছে? ভর্তির জন্য ওই যে নাম্বারটা দিচ্ছি, 01320820824, এই নাম্বারে কল করে টাকা পাঠিয়ে ভর্তি হয়ে যেতে পারবেন। ওকে, ঠিক আছে, আসেন। নিচের সংখ্যা সিরিজের প্রশ্নবোধক জায়গায় কি বসবে? তাহলে 3-এর পরে 5 আছে, তারপরে 9 আছে, তারপরে 11, তারপরে 15, 17, 21। তাহলে কিরকম হবে? যে এখানে ডিফারেন্স আছে 2, এখানে ডিফারেন্স আছে 4, এখানে ডিফারেন্স আবার 2, এখানে ডিফারেন্স আবার 4, এখানে ডিফারেন্স আবার 2, এখানে ডিফারেন্স আবার 4। তাহলে অবশ্যই এবার ডিফারেন্স কত হবে? 2 হবে। 2 হলে ডিফারেন্স 2 হলে কত আসবে? তাহলে আসবে 23। কারণ প্রথমে 2, তারপরে 4, আবার 2, আবার 4, আবার 2, আবার 4। তার মানে এবার আবার 2 ডিফারেন্স হবে, মানে 23 হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে? ক্লিয়ার? বুঝেছি? ক্লিয়ার না? আচ্ছা, এখানে বলছে 81, তারপরে 27, তারপরে ড্যাশ দিয়ে 3 1, এইভাবে করে বলেছে। তো আমরা দেখতেছি 81-কে 3 দিয়ে ভাগ করলে 27 পাওয়া যায়। এবার 27-কে 3 দিয়ে ভাগ করলে 9 পাওয়া যাবে। তার মানে এখানে 9 বসবে, কারণ 9-কে 3 দিয়ে ভাগ করলে 3, 3-কে 3 দিয়ে ভাগ করলে 1। তার মানে এখানে অবশ্যই 9 বসবে। এগুলো পারবেন আপনারা, তাই না? যেহেতু মোটামুটি যেগুলো একটু অন্য টাইপের সেগুলো তো করাই দিলাম। আচ্ছা, এই কোশ্চেনটা দেখেন, এই কোশ্চেনটা দেখেন তো পারেন কিনা। 66 নাম্বার কোশ্চেনটা, 66 নাম্বার কোশ্চেনের একটু সবাই অ্যান্সার দেন। 37তম বিসিএস, এই যে রিসেন্ট বিসিএস এ যেগুলো আসছে এগুলো কিন্তু ভালো করে দেখতে হবে। 66 নাম্বার, বলেন কি হবে? কি কি করা যেতে পারে বলেন? কত হবে? বলেন বলেন বলেন।
হুম, খেয়াল করেন যে এখানে 3-এর পরে 8 আছে, তাহলে এখানে ডিফারেন্স কিন্তু 5, এখানে ডিফারেন্স আবার 2, এখানে ডিফারেন্স আবার কত, এখানে ডিফারেন্স আবার কত, 14 থেকে 6 বিয়োগ করলে 8, এখানে ডিফারেন্সটা দেওয়া নাই, এইটাও ডিফারেন্স আমরা জানি না, এইটা ডিফারেন্স আবার এখানে দেওয়া আছে, আহ মানে সামথিং একটা কিছু দেওয়া আছে। তাহলে এখন দেখেন এটা তো 2 কমতেছে, তার মানে অবশ্যই এখানে আমরা বুঝতে পারতেছি এরকম ভাবে করে জিনিসটা হবে না। এখন আমরা চিন্তা করি এরকম কোনো বিষয় আছে কিনা, যেমন এখানে আছে 8, একটা পর পর ঘটনা মিলে কিনা, 8-এর পরে আছে 14, তারপরে আছে 20, তাহলে 8-এর পরে 14 মানে 6 যোগ করলে 14 পাওয়া যায়, আবার 14-এর সাথে 6 যোগ করলে 20 পাওয়া যায়। হ্যাঁ, সুন্দর মিললো তো, সুন্দর মিলছে। আচ্ছা, এই পাশের কাহিনীটা বুঝি, যেখানে দেওয়া আছে 3, 3-এর পরে দেওয়া আছে 6, তাহলে 3-এর সাথে 3 যোগ করলে 6 পাওয়া যায়। আমি যদি এবার আবার 3 যোগ করি তাহলে আমরা পাবো এখানে 9, আমি আবার চেক করে দেখি এবার 3 যোগ করলে পাওয়া যাবে হচ্ছে 12, তার মানে ডেফিনেটলি এখানে আসলে আমাদের 9 বসবে, মানে একটা পর পর ধারা এখানে। কথাটা কি বোঝা গেছে? মানে বিষয়টা বুঝছেন, বিষয়টা কাহিনীটা বুঝলেন কি বললাম আমি? মানে ব্যাপারটা হচ্ছে এখানে পর পর ধারা, যে 3-এর সাথে 3 যোগ করলে 9, 3-এর সাথে 3 যোগ করলে 6, তার সাথে 3 যোগ করলে এখানে 9 বসবে, 9-এর সাথে 3 যোগ করলে আসলে 12 বসবে। এইটা হচ্ছে একটা পর পর কাহিনী এটা। আর এইখানকার যে কাহিনীটা, 8-এর পরে 14, তার মানে 6 যোগ করলে 14, তার সাথে 6 যোগ করলে আমাদের আসলে 20, এখানের কারগুলো আসলে 6 যোগ হয়েছে। কথা কি বোঝা গেছে? তো এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষা আসলে পারতে হবে। হ্যাঁ, অনেকে এই টাইপের কোশ্চেন কিন্তু পারে না। হ্যাঁ, মানে নর্মাল দিলে পারে, কিন্তু ওই যে একটা পর পর যেগুলো ধারা আছে সেগুলো পারে না। এইটাই হচ্ছে আপনার রিভিশন দেওয়া। রিভিশন, পরীক্ষার আগে রিভিশন কি দিচ্ছেন আপনি, দিবেন তো এইটাই, যে এই টাইপের আসলে যাতে এখন আপনি পারেন, যাতে চিন্তা ওইভাবে করে আপনি করতে পারেন, চিন্তাটা করতে পারা, এটাই আপনার পরীক্ষার হলে যে এটা কিন্তু আপনার দরকার হবে, এইভাবে করে চিন্তা করা। মানে নর্মালি যেটা ধারাবাহিক, এখানেও দেখেন এই যে এখন কিন্তু দেখলে আপনি বুঝবেন যে 7-এর পরে 14, 14-এর পরে 21, তার মানে এই পাশেরটা একটা ধারা, আর আরেকটা ধারা 3-এর পরে 4 দেওয়া আছে, 4-এর পরে 5 দেওয়া আছে, 5-এর পরে এখানে 6 দেওয়া আছে। এখানে বলছে অষ্টম সংখ্যাটি কত, 1 2 3 4 5 6 7, 7 নাম্বার, তার মানে এখানে 8 নাম্বার সংখ্যাটা চাইছে, তার মানে এখানে 7, 7-এর পরে 14, 14-এর পরে 21, 21-এর সাথে আমরা যদি 7 যোগ করি তাহলে পাবো হচ্ছে আমাদের 28, তার মানে আমাদের 7 নাম্বার অষ্টম নাম্বার সংখ্যাটা আসলে 28। সবাই কি ক্লিয়ার হয়েছে? সবাই কি ক্লিয়ার, বুঝেছি, বুঝলাম? বুঝলাম কি, এটা বুঝেছি কিনা একটু জানান। হুম, গুড। 36তম বিসিএস এ আসছে। তাহলে দেখেন বিসিএস এর কিন্তু একটা কমন ট্রেন্ড আছে, তাই না? ওই একটা পর পর ধারাগুলো কিন্তু চলে আসে। 3-এর পরে এখানে আমি দেখতে পাচ্ছি 3-এর পরে 9, 9-এর পরে 27, মানে 3 গুণ করে বাড়তেছে, 3 তিরিকা 9, 3 9 27, তাকে 3 দিয়ে গুণ করলে 81, 81-কে 3 দিয়ে গুণ করলে আমাদের আসলে 243 আসে। আর এইখানে কি হচ্ছে, 10-এর পরে এখানে 8, 8-এর পরে এখানে 6, মানে 2 বিয়োগ হচ্ছে, তারপরে আবার 6-এর পরে এখানে 4, এখানে আবার তাহলে 2 বিয়োগ হবে, 2 বিয়োগ করলে 4 থেকে 2 বিয়োগ করলে আসলে আমাদের 2 আসবে, আমাদের এটার অ্যান্সার আসবে হচ্ছে 2। সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার, বুঝেছি? ওকে। একজন বলছে 66 নাম্বার অঙ্কটা আরেকবার করতে। 66 নাম্বার অঙ্ক, 66 না? হ্যাঁ, 66 নাম্বার অঙ্কে তো বললামই, এখানে ওই একটা পরপর কাহিনী, যে আমি যদি বলি 8, 8-এর সাথে 6 যোগ করলে 14, তার সাথে 6 যোগ করলে আমাদের 20, একটা পরপর কাহিনী এটা। আর এখানে আছে 3, 3-এর সাথে কত যোগ করলে, 3-এর সাথে 3 যোগ করলে 6 হবে, তার সাথে 3 যোগ করলে আমাদের আসলে 9 হবে, এখানে তাহলে 9, তার সাথে 3 যোগ করলে দেখতেছি 12, হ্যাঁ মিলে গেছে, এখানে তাহলে মানে 9, এই বিষয়টা চলে আসবে। ঠিক আছে। আচ্ছা, আজকে এই দুইটা পার্টি থাক, আজকে আর আমি করাচ্ছি না, এগুলো আমি যেহেতু করাইছি। তবে এখানে একটা জিনিস আমি বলে দিই, 33তম বিসিএস এইটা, এই কোশ্চেনটা একটু অ্যান্সার দেন সবাই, সবাই একটু অ্যান্সার দেন, সবাই একটু অ্যান্সার দেন, এটা কোশ্চেনের আগে অ্যান্সার দেন, তারপরে আমি একটা কথা বলে দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট কথা, যে 1 1, তারপরে আছে কত 2, 1 আর 1 যোগ করলে 2, তাহলে 2 আর 1 আর 2 যোগ করলে 3, 2 আর 3 যোগ করলে 5, 3 আর 5 যোগ করলে 8, 5 আর 8 যোগ করলে 13, 13 আর, তার মানে 8 আর 13 যোগ করলে কত হয়, 21।
হুম, হ্যাঁ। সুমন বলছে ক 34। হ্যাঁ, বিন্দু বলছে, মানে আমি আমি একটা জিনিস একটু বলি, এই যে আজকে যে আপনি ক্লাসটা করতেছেন, এই ক্লাসটা আপনি যাতে বিসিএস পরীক্ষায় যে, হ্যাঁ, এই যে এই কোশ্চেন টাইপের যখন আসবে আপনি নেগেটিভ মার্ক যাতে না পান, আজকের ক্লাসটা সেইটার জন্য। দেখেন কি রকম, এখানে ম্যাক্সিমাম 99% অ্যান্সার দিছে 34, যেটা ভুল, ভুল অ্যান্সার। 99% অ্যান্সার দিছে 34, যেটা কিন্তু ভুল। কেন? কারণ এরা বুঝছে যে আরে এইটা আর এইটা যোগ করলে কত পাওয়া যাবে, 34। আপনি পরীক্ষার হলেও 34 দাগায় দিয়ে আসবেন, আপনার জন্য 34 অপশন এই জন্যই দেওয়া আছে। কিন্তু দেখেন বলছে দশম পদটি কত, 1 2 3 4 5 6 7 8 9, 9 নাম্বার পদ কিন্তু এইটা। 21 আর 34 যোগ করলে 55, এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে 55। কথা কি বুঝেছেন? এটা কিন্তু মানে এরকম ধরা কিন্তু খাওয়া যাবে না, এই ধরাটা কিন্তু খাওয়া যাবে না। কথাটা কি বুঝছেন? পরীক্ষার হলে যায় এই ধরাটা কিন্তু খাবেন না। কথা কি বুঝেছেন? ক্লিয়ার? এই 99%-এর ভুলটা, এটা যাতে বিসিএস এ পরীক্ষায় যেয়ে যাতে ভুল না করেন, এই জন্যই কিন্তু রিভিশন দেওয়া, যে প্রশ্নটা একটু ভালো করে তাকানো, এই ধরনের ট্রিক্স দিলে যাতে করে মাথার মধ্যে মানে টুস করে চলে আসে। ওকে, আচ্ছা। এখন আমি এটাও ফিবোনাক্কি দরকার নেই, আর ফিবোনাক্কি এটার পড়াচ্ছি না। এখানে দেখেন, এখন আমি বলি, আমি তো আগামীকাল 12টার দিকে আপনাদেরকে বাকি যেগুলো যেগুলো দরকার আমি সেগুলো করাই দিব। সবগুলো করাতে পারবো কিনা জানি না, আমি চেষ্টা করব যতগুলো কভার করা যায়। মেন্টাল এবিলিটি বাকিগুলো কভার করে দিব ইনশাল্লাহ। কিন্তু আপনাদের যদি আজকেই পড়ার ইচ্ছা হয়, আপনি কিন্তু ত্রিভুজ চতুর্ভুজের সংখ্যা নির্ণয় এগুলো কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দেওয়া আছে, মুত্তাসিন পাহলভী বুয়েটিয়ান ইউটিউব চ্যানেলে। আপনি ত্রিভুজের সংখ্যা নির্ণয়, কোডিং ডিকোডিং, এগুলো সবগুলার উপরে কিন্তু ক্লাস দেওয়া আছে। কষ্ট করে আপনি দেখে নিয়ে আজকেও প্রিপারেশন নিতে পারেন। আচ্ছা, সমাবেশের উপর, বিন্যাসের উপরেও কিন্তু ক্লাস দিয়ে দেওয়া আছে, আপনারা এগুলা দেখেও কিন্তু প্রিপারেশন গুলো নিয়ে নিতে পারেন। বিন্যাস সমাবেশের একটা বড় ক্লাস নিয়েছিলাম, পরে ওটাতে একটু রেসপন্স কম, অনেকেই বলছে যে বিন্যাস সমাবেশ এখন লাস্টের দিকে আর করবে না, সেজন্য আর পরবর্তী ক্লাসটা নেওয়া হয়নি। আচ্ছা, যাই হোক, আর বাকিগুলো তো দিয়েই দিছি, যেগুলো যেগুলো আমি বলছিলাম, শুধু বিন্যাস সমাবেশের একটা ক্লাস দিছি, ওটাতে আরেকটা ক্লাস নিলে বেটার হইতো। আর বাকি যেগুলো বীজগণিতের যতগুলা ক্লাস নেওয়ার কথা ছিল, আমি কিন্তু সবগুলোরই উপর ক্লাস নিয়েছি। বীজগণিতের উপর যতগুলো ক্লাস নিতে চাইছিলাম মোটামুটি সবগুলোর উপর ক্লাস নিছি, ওগুলো একটু প্রিপারেশন নিয়ে নেন। স্যার, আপনার ম্যাথ বুকটার নাম কি? বেসিক টু ম্যাজিক ম্যাথ। আমার ম্যাথ বইটার নাম হচ্ছে বেসিক টু ম্যাজিক ম্যাথ। বেসিক টু ম্যাজিক ম্যাথ, ঠিক আছে? বেসিক টু ম্যাজিক ম্যাথ। তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই।